ভোট কমেছে, বিজেপির 11টা লোক সরে গেছে বিজেপি থেকে বিতশ্রদ্ধ হয়ে। হয়তো তাদেরকে আমরা আমাদের ঘরে তুলতে পারিনি, সেটা আমাদের ফেলিওর। আমরা ফেলিওর, আমরা তাদেরকে বুঝিয়ে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারিনি। কিন্তু এটা ঠিক যে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি আক্রমণ, সবচেয়ে বেশি সংগ্রাম, সবচেয়ে বেশি লড়াই, রক্ত ঝরিয়ে আক্রান্ত হয়ে কে করেছে? আমরা করেছি। এই ফলের মধ্যে 11% ভোট কমেছে, 11% ভোটকে তো বুঝাতে সক্ষম হয়েছে। আমরা ঘরে তুলতে পারিনি, সেটা আলাদা বিষয়। সংগঠনে আনতে পারিনি, সেটা আলাদা, এটা আমাদের দুর্বলতা। এখন গিয়ে স্বাভাবিকভাবে তাদের আসন কমেছে, তাহলে এদেরকে জনবিচ্ছিন্ন করা যায় না, মানুষ থেকে তাদেরকে সরানো যায় না, এটা ঠিক না। এই জায়গাটাতে আমাদের মনে রাখতে হবে, পরিশ্রম করতে হবে, আত্মত্যাগী মনোভাব হতে হবে। সবকিছু ঠিকঠাক রেখে তারপরে সময় না হবে না, এটা হয় না। ঠিক আছে, আপনার সংসার আছে বা আছে, ঘর সংসার আছে, সেটা দেখতে, আমি বলছি না দেখতে হবে, দেখতে হবে, কিন্তু আপনাকে তো সময় বের করতে হবে মানুষের জন্য। যেহেতু আপনি কমিটমেন্ট করেছেন যে না আমি আছি মানুষের সঙ্গে, আমরা দায়িত্ব নিচ্ছি, মানুষের পাশে থাকবো, সেটা বলাটা সহজ, কিন্তু কাজের মধ্য দিয়ে যদি প্রমাণটা দেওয়া যায়, তাহলে আপনি মানুষের কাছে সেখানে কনফিডেন্সটা পাবেন, আস্থাটা পাবেন। আস্থা অর্জন করা কঠিন, আস্থা ধরে রাখা, যদি আপনি সেই আস্থাটাকে ধরে রাখতে চান, ধরে রাখার জন্য সেটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। ধারাবাহিকভাবে যদি চালিয়ে না যান, আস্থাটা অর্জন করলেন, এটাকে ধরে রাখতে পারবেন। কাজে ধারাবাহিক আপনাকে এই কাজটা করে যেতে হবে। একটাই পথ, জীবৎকালীন অবস্থায় আমরা যতক্ষণ আছি, শরীরে যতক্ষণ পুজোয়, শেষ পর্যন্ত আমাদের মানুষের জন্য আমাদের নিজেদেরকে উৎসর্গ করে যেতে হবে। এটি হলো শ্রেষ্ঠত্ব, এটি হলো শ্রেষ্ঠত্ব। গ্যাসের কোনো ব্যাপার নেই, বিশ্রামের কোনো ব্যাপার নেই, কি বিশ্রাম নিতে হবে এখন, এটার কোনো ব্যাপার নেই। আর শরীর সম্পর্কে আলোচনা করছি, ঠিকই তো, শরীর সম্পর্কে উদাসীন হওয়া উচিত না। সবটা পারবেন না, কিন্তু যখন যেটা আসে ডাক্তারের কাছে গোপন করা ঠিক না। অনেকে কিন্তু ডাক্তারের কাছে বিষয়গুলো গোপন করে। গোপন করা মানে কি, আপনি ইনভেক্ট করে নিয়ে আসেন আরেকটা রোগ, একটা তো আছে আর এটার সঙ্গে আরো 2-4টা রোগকে ইনভেক্ট করেন। শরীর সম্পর্কে এখানে স্বার্থপর, আপত্তি দিন। অন্য ব্যাপারে নিঃস্বার্থ, আর শরীরটাকে টিকে রাখার জন্য এই জায়গাটাতে স্বার্থপর, পুরো আপত্তি দিন। একটু সময় মতো খাওয়া, শরীরের দিকে নজর দেওয়া, এটা পরিমাণ যাই হোক, এটা দেখা। আপনার শরীর আপনি কিভাবে টিকিয়ে রাখবেন সেটা আপনাকেই দেখতে হবে। শরীরটিকে টিকিয়ে রেখে আপনি যদি অনেক দিন বেঁচে থাকেন, অনেক দিন নাড়াচাড়া করতে থাকেন, অনেক দিন যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন, সংগঠন হিসেবে ভূমিকা নিতে পারেন, কে লাভবান হবে? সমাজ লাভবান হবে, সংগঠন লাভবান হবে। কাজে সমাজ এবং সংগঠনকে লাভবান করার জন্য এই দায়িত্ববোধ আমাদের থাকতে হবে। কাজে এই জায়গায় কোনো কোনো ক্ষেত্রে আপোষমূলক মনোভাবটা নেওয়া উচিত না। এবং কমরেড সুজয় দাসেরও আমার মনে হয় তার শরীরে সমস্যা ছিল, সেই সবটা হয়তো পরিবারের কাছে প্রকাশ করেনি, এবং এগুলি সম্পর্কে কিছুটা কম্প্রোমাইজ নিয়েছেন, যে চেষ্টা ত্রুটি করেনি। এইভাবে টপ করে ঝুঁকি নিয়ে সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া, হায়দ্রাবাদে গিয়ে, হ্যাঁ, এবং শুধু তা না, সঙ্গে সঙ্গে গেছে, হায়দ্রাবাদ নিয়ে গেছে, আপ্রাণ চেষ্টা করেছে, মানে যতটুকু আছে সবটাই উজাড় করে দিয়ে চেষ্টা করেছে। কিন্তু না, আগেই তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, চরম ক্ষতি হয়ে গেছে। সেখান থেকে এটা শুধু বক্তৃতা করলেই হবে না, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে। কারণ কমপ্লেক্স শরীর দেশে এমন বয়স হয়নি যে এটা তার স্বাভাবিক কারণে ন্যাচারাল ডেথ, যেটাকে আমরা বলি, প্রাকৃতিক নিয়মে একটা সময় যেতে হবে, সবাইকে যেতে হবে প্রাকৃতিক নিয়মে। সেখানে তার বয়স হয়ে যায়। আমাদের রাজ্যের গড় আয়ুটা ঠিক সেই পর্যায়ে, আমাদের রাজ্যে গড় আয়ুটা একটু বেশি ছিল, একটা পাবেন আমাদের, যদি এখন খাওয়া টাওয়া নেই এবং দারিদ্রতা বেশি অসুবিধা বোঝাচ্ছে। এই দারিদ্রতা আগরতলা শহরে বুঝে আপনারা বসে সবটা বুঝতে পারবেন না। আমি স্তম্ভিত, ওই পরশুদিন আম্বাসার বিডিং করে ওই বাস করুন কেনার জন্য ড্রাইভার গাড়ি থামিয়েছে 18টা, তারপরে গিয়ে বাস করুন বিক্রি করছে, তারা আপনার 10-12 জন বসে আছে, 10 গরিব অংশের মানুষ। তারা উঠে উঠেছে, মানে কব্বর হয়ে গেছে আগে বেদাম মন্ত্রী, বেদাম মানে বিদ্যুৎ। তা আমি তো ওই শব্দটা, কব্বর শব্দটা আমি বুঝি, আমার জায়গায় গেছে। তো আমি না গাড়িতে বসে থাকা তো ঠিক আমি নাম না জিজ্ঞেস করলাম কেমন আছেন, কি অবস্থা, হ্যাঁ কেমন আছি,
হ্যাঁ, চালের কেজি 42 টাকা। কিটা খাবো, কেমনে বাঁচু, ঠিক একটা প্রচন্ড খুব আমার সামনে ঢালবে। আমি তো এই মাথার রিসির কোনো কাজ আসেনি, নাই। গভর্নমেন্টের কোনো কাজ আসেনি, নাই। তারপরে রেগার কাজ হয়নি, কাজ পাইছি কিন্তু টাকা কম পাইছি, টাকা কম, এবং এটা দিয়ে সংসার করবো না, বাঁচলাম না, এই অবস্থা বেরিয়েছে। তাহলে কি করা যাবে? একজন টেবিল আছে, আগের টেবিল আছে, আগেরটা তো বিজিবি তো আগে আছে, আমরা আমার আসতো না, এটা না, এটা না, ওই আপনারা এই যে বাবা আছে টেবিল আছে, আপনারা এটা ভালো আছে, এগুলি এই যে অবস্থাটা, সেই এবং সেম আম্বাসার মিটিং এ একটা বলতে আশা করি মিটিংটা প্রায় শেষ, ডিস্ট্রিক্ট কমিটি করছিল গত পরশু দিন। সে উঠে তার বাড়ি কিন্তু ইয়েতে ওই গঙ্গানগর, গঙ্গাজোড়া গঙ্গানগর, সে উঠে বলতে আমার কিছু কথা শুনছি এবং আপনি শুনছি। আমি আচ্ছা ঠিক আছে বলো, মিটিং শেষ হওয়ার কথা, ঠিক আছে। সে একাকার সমস্যা এমনভাবে তুলে দেবো, ম্যালেরিয়ায় ঘরে ঘরে রুগী, ডাক্তার নাই, ট্যাবলেট নাই, দেখার লোক নাই। সেও কিন্তু চালের দামের কথা উল্লেখ করছে, চালের দাম টান যে কি অবস্থা। আমরা তো আশা করিনি, আমরা তো মানুষের বাড়িতে যেতে হয়, কোনো প্রতিনিধি তো যায় না, সুখ দুঃখের কথা শুনতে হয়। কি চরম ব্যবস্থা চলছে সেখানে, সেটা কল্পনা করা যায় না। এই মহিলাটা আশা কর্মী আমাদের, সে পরে আমি খবর নেবে, আমাদের সংগঠক ভবনে দেখলাম, সংগঠক রিয়ান মহিলা এবং দায়িত্ব নিয়ে ব্যাপারে কাজ টাজ করে অবস্থান। এই কারণে কথাটুকু বলছি, আমাদের তো অনেক দায়িত্ব, খুব খারাপ অবস্থা মানুষের। এই সমস্যাগুলো তুলে যদি তীব্র আন্দোলন আমরা করে না তুলতে পারি, শক্তিশালী সংগ্রাম না করতে পারি, যাই আসুক প্রাণী আমাদের, আমরা যদি রাস্তায় না করতে পারি, মানুষটা আমাদের দিকে তাকিয়ে আছে, আপনারা একটা কিছু করুন, আপনারাই পারবেন, আপনাদের দ্বারা সম্ভব। এখন এই বিশ্বাস রাস্তা মানুষ আমাদের উপরেই রাখছে, এটার উপর ভর করে আমাদের আরো লড়াই, আরো সংগ্রাম, সংগঠনকে মজবুত করা, স্পার্কিত সংগঠন গড়ে তোলা এবং লড়াই আরো বেশি কত মানুষকে আমরা সংগত করে রাস্তায় নামাতে পারি, এই দিশে আমাদের মানুষকে নিয়ে যেতে হবে। এটা সিআই2কে করতে হবে, সিআই2টা পারবে এবং এটা সম্ভব, কারণ আমাদের আদর্শই আমাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। আমরা এই কারণে আমরা বলি ইয়েস, আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিসের ভিত্তিতে বলি? আমরা চটকদারি না করি না, চমকদারি করি না, পঞ্চকতা করি না, প্রতারণা করি না, সঠিক অবস্থান নিয়ে, সঠিক আদর্শ নিয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করি। এটাই আমরা, এটার থেকে আমরা দাবি করি ইয়েস আমরা শ্রেষ্ঠ, এবং এইটাই আমাদের মনের জোর, এটাই আমরা আমাদের মনের জোর বাড়িয়ে দিয়েছে। এবং এই মনের জোরের উপর ভর করে নিজের উপর বিশ্বাস রেখে একজন সংগঠক হিসেবে সকলে মিলে আমরা সংগঠনকে মজবুত করো। যারা বিভ্রান্ত শিকার তাদের কাছে বসবো, তাদেরকে সঙ্গে আনবো, সহজ সরলভাবে মানুষের সঙ্গে মিশে তাকে নিয়ে আসার চেষ্টা করবো, উদ্যোগ নেব। এই কাজগুলো যদি করতে পারি ঠিক মতো, তাইলেই কংগ্রেস সূর্য দাসের প্রতি এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা কিছু তাকে সম্মান প্রদর্শন করা হবে, প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। এই কথাগুলো বলে কংগ্রেস সূর্য দাসকে স্মরণ করে তার পরিবার পরিজনদের প্রতি আবার আমার সমবেদনা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের জন্য, সমাজের যারা উচ্চবিত্ত এবং আর্থিক দিক থেকে যারা সচ্ছল, তাদের দিকটা দেখার জন্য তাদের সেই দলটি। আর আমরা সত্যিকারে অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষ, তাদের হয়ে প্রতিনিধিত্ব আমরা করি এবং তাদের সুখ দুঃখের সমসাথী আমরা হই, এবং তাদের জন্য আমরা চাই এমন একটা সমাজ, যে সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং সম্পদ যা আছে সুষম বন্টন হবে, সম্পদের অধিকারী আমার মন মানসিকতা যে অন্য ধরনের হবে এবং কোনো জিনিসে সে ভয় পাবে না, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, এবং সে চট করে রাইটটাকে রাইট বলতে হবে, রংটাকে রং বলতে হবে, যেটা সত্য সত্যটাকে সত্য বলতে হবে, মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে। এবং এই যে সচেতন হিসেবে নিজেকে তৈরি করা কাজ, এই কাজটাই আমরা করি, সিআই2 আমরা এই কাজটা করি। এখন এইটার সঙ্গেই কংগ্রেস সূর্যদাস এমন একটা দপ্তরে কাজ করতে, সত্যিকারে এগুলো নাম পেতে, এটার নাম ছিল সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, সমাজের কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর। যদিও
বামপন্থী সরকারের আগে যে সরকাররা ছিল দপ্তরটা ভালো নাম ছিল, কিন্তু দপ্তরটাকে সেইভাবে মানুষের সঙ্গে পরিচিত করেননি, সেইভাবে কাজের সঙ্গে যুক্ত করেননি। বামপন্থী সরকার ক্ষমতা আসার পরে এই দপ্তরের মাধ্যমেই নৃপেন চক্রবর্তী সরকার, মনে আছে কি আপনাদের? সেই প্রথম বামফ্রন্ট সরকার, হয়তো অনেকেই তখন জন্ম হয়নি, এরকম থাকতে পারেন কেউ এখানে, সেখানে 50 টাকা দিয়ে ভাতা চালু করেছিলেন। এটা ভারতের প্রথম ঘটনা, কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম ভাতা ছিল না। বয়স্ক ভাতা নাম দিয়েছিলেন 50 টাকা দিয়ে। এই যে কাজটা, এই কাজটা কিন্তু এই দপ্তরের মাধ্যমে শুরু হয়েছে, এবং এটার সঙ্গে যুক্ত করেছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টকে, যুক্ত করে যৌথভাবে এই কাজটা তারা করতে 50 টাকা দিয়ে এই কাজটা শুরু করেছে। এতে কিন্তু গোটা ভারতবর্ষের যখন ছড়িয়ে গেল, ধীরে ধীরে এটা আজকে 2000 টাকা এসছে, আমাদের রাজ্যেও এটা 2000 টাকা হয়েছে। এই যে মানুষকে নিয়ে ভাবা, মানুষের জন্য একটা কর্মসূচি নেওয়া, এই চিন্তা ভাবনাটা একটা বৈঠকের এটার মধ্যে হয়েছে। এই কারণে আমি কথাগুলো বললাম। মানব ধরনী শব্দটা তো বিশাল, এবং এটা শুধু বললেও না, এটার সঙ্গে কিছু বিষয় নিজেকে অনুধাবন করে স্টেপ দেওয়ার মধ্য দিয়ে, সেটাকে প্রয়োগ করার মধ্য দিয়ে মানুষের কাছে প্রমাণ রাখতে হবে। এবং এই ধরনের কিছু প্রমাণ শুধু এই দপ্তরটার মাধ্যমে হাঁটি হাঁটি পা করে 33টা ভাতা বামফ্রন্ট সরকার চালু করেছে। সংখ্যাটা কত? বামের আমলে এটা ছিল 4,18,000। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থে দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে নাইনের পরে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল কাটছে মালিক, সে শ্রমিকটা কিচ্ছুই জানে না। সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেপ্তার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে অ্যারেস্ট হওয়ার পর মালিক স্বীকার করে দিচ্ছে, আমি জানি না কিছু, এটা ড্রাইভাররা করছে। অদ্ভুত, রোজগার করছেন আপনি আর চাপিয়ে দিচ্ছেন ড্রাইভারের কাছে। কোনো ড্রাইভারের সাহস আছে সেই কাজ একা করতে পারে? এত সাহস তার থাকলো, রেয়ার কেস 1-2 থাকতে পারে, কোনো ক্ষেত্রে এই সাহস তার হবে না যদি মালিকের সেখানে তার একটা প্রচ্ছন্ন মদত না থাকে, লভ্যাংশের অংশ না থাকে, এটা হতে পারে না। এইভাবে গোটা দেশে কয়েক লক্ষ শ্রমিক আজকে জেলখানা তারা পড়ে আছেন, দেখার কোনো লোক নেই। এই অত্যাচার নিপীড়ন চলছে, আর দৈহিক নির্যাতন চলছে। এটা কি একখান থেকে ধর্মনগর রওনা হলে কি নাকাবন্দি, এই বন্দি চেক করা আপত্তি নেই, বন্দির নামে অবস্থাটা কি এটা তো সব দেখছেন রাস্তাঘাটে। আরে কি কাণ্ড, তোলাবাজির একটা সীমা থাকবে,
সীমা ছাড়া হয়ে গেছে তোলাবাজি। ধরছে একটা না একটা, সব কাগজপত্র ঠিক আছে, তারপর কি তোমার ব্যাক লেগটা জমে না কেন, বাস অপরাধ ফাইন দাও, 500, 1000, 2000, 5000 ফাইন দিয়ে দাও, এটা চলছে। সরকারের টাকার দরকার আছে, টাকার জন্য কি পুলিশকে এমন নির্দেশ দিতে পারে ফরওয়ার্ড ফাইন করো, ফরওয়ার্ড ফাইন করো, টাকা লাগবে, টাকা জোগাড় করো, ফাইন আদায় করে টাকা। এই পরিবহনের থেকে কোটি কোটি টাকার ট্যাক্সের নামে সেখানে একদিকে আদায় করছে। এই রাজ্য অবস্থাটা কি? রোড ট্যাক্স 7 গুণ 8 গুণ বাড়িয়ে দিচ্ছে। তুমি ভিতরে কে যাবো না ফটো কিছু না সাংবাদিক ফটো পণ্ডিত রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত। স্যার এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। কের হচ্ছে এটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয়, এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে, এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে যে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার গণ বাবদি খাব্দি গঙ্গা শিঘিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো হবে। ঠিক আছে। পণ্ডিত রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত। স্যার এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়। ভারতীয় জনতা নমস্কার আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে 9 বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে।
আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও। নমস্কার, সাংবাদিক বন্ধুদের, আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তাভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবেন। এবার পূজাকে নিয়ে কোনো সামাজিক কর্মকাণ্ড থাকবে আপনাদের? আমাদের তো প্রত্যেক বছরই সারা বছরই সামাজিক কাজকর্ম চলে, যেমন আমাদের হেলথের ব্যাপারে, ইয়ের ব্যাপারে বস্ত্র বিতরণ, তাছাড়া অন্নভোগ সবাই এভাবে মানে করে আমরা প্রতি বছরই করে থাকি, এবারও করব। মূল আকর্ষণটা কি থাকবে পুজো? মূল আকর্ষণ থাকবে এখানে যে আমাদের যে সন্ধ্যার হয় গঙ্গা ঘাটে, যেটা মণিকর্ণিকা ঘাটে উপভোগ করি আমরা, ওটা আমাদের মূল আকর্ষণ থাকবে। প্রত্যেক দিন আমরা ওই আরতিটা এখানে তুলে ধরার চেষ্টা করবো। নৌকার ব্যবস্থা করা হবে ওই ঘাটে যাওয়ার জন্য, নৌকা ঘাটে আর গঙ্গা ঘাটে যাওয়ার জন্য, ওইটাই আমাদের মূল আকর্ষণ। কি মনে করছেন প্রত্যেক বছর না এবছরে কি দর্শনার্থী টানতে আপনারা সক্ষম হবেন? আশা তো করি যে 60 লক্ষ ত্রিপুরাবাসী গত বছরও আমাদেরকে সহায়তা করেছে, প্রত্যেকবারই সহায়তা করে, এবারও আমাদেরকে আশা করি প্রচুর লোক আমাদের পুজো দেখতে আসবে, এতটুকু আশা করতে পারি। আপনার পরিচয়টা? আমি এবার পুজো কমিটির সেক্রেটারি, আমার নাম হল কমল দেব। ধন্যবাদ। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আজকে 2023-এ যে আমাদের আজকের এখানে এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে 1 নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে,
ফুটপাত কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর লাস্ট 3 বছরের আমরা গ্র্যান্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় 2 হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে। যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম, সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের আছে, ওনারা কি করছেন, যে ওনাদের যে বাইক, মোটরসাইকেল বা কার যদি থাকে, সেটাকে ওনাদের দোকানের সামনেই রেখে দিচ্ছেন, হোক সেটা পার্কিং জোন বা নো পার্কিং জোন, কোনো লক্ষ্য রাখছেন না। এতে করে আপনাদের দোকানের যে সুদ, সেটাও নষ্ট হচ্ছে। এনসির কাছে হিসাব থাকবে যে কত ভেন্ডর, এই যে আমাদের বিভিন্ন ধরনের ফেরি করে, পার্মানেন্ট দোকান নয়, ফেরি করে সেখানে অথরাইজ যত আছে তার থেকে অনেক বেশি আনঅথরাইজ। ওনারা কি করছেন, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়ছেন, যেটা স্পেসিফাই করা আছে যতটুকু। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, বাস করেন প্রত্যেকেই এই পূজাটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে
এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি যেটা, এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। দেখুন কের আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি। তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরে দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেববর্মার মতন শিক্ষকরার কী অপরাধ। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি
ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। যদি এই বিধানসভার যে আর বাকি দুদিন রয়েছে তাতেও যদি আপনাদের বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা বা ডিসিশন না নেওয়া হয় তাহলে আপনারা কি করতে যাচ্ছেন? পরবর্তীতে আমরা বসে সিদ্ধান্ত নেব। আমাদের যদি সেই ব্যবস্থাপনার কথা রাজ্য সরকার না জানান তাহলে অবশ্যই আমাদেরকে বাধ্য করা হবে, আমরা যেন রাস্তায় নামতে বাধ্য হব সেক্ষেত্রে। কিন্তু আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা ব্যবস্থাপনা গ্রহণ করবেন so that আমাদেরকে আর রাস্তায় নামে আন্দোলন না করতে হয়। কারণ এই লড়াই তো ন্যায্য লড়াই, পেটের লড়াই। এবং আমরা যে কথাগুলো বলছিলাম, রাজ্যের মাননীয় হাইকোর্ট তা আজকে প্রমাণিত যে এইভাবে কোনো সরকারি কর্মচারীকে টার্মিনেট করা যায় না এইভাবে কমন মেমোরেন্ডামের মাধ্যমে, এই কথাগুলো তো আজকে প্রমাণিত হয়েছে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলনগুলো আমরা করে এসেছিলাম সেগুলো যে সত্যতা রয়েছে তা আজকে মাননীয় হাইকোর্ট প্রমাণ করে দিয়েছেন। আমরাও চাই আইনের মাধ্যমে আমরা বাঁচি। এবার যখন সুযোগ এসছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেন এই সমস্যার থেকে পরিত্রাণ করে আমাদের বিদ্যালয়মুখী করেন তার জন্য আবেদন রাখি। আজকে আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে এই নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবি তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাখতে দাও ম্যাডাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এরা তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক যার নাম পাপাই সাহা পুলিশের গুলি বা ডিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র আঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন
যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন, তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাইয়ের যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। এবং সেই দিন 11 জুলাই এই পোস্ট অফিস চমুনিতে যে পুলিশ বা টিএসআর গুলি চালিয়েছিল, 5 জন নিরীহ মানুষ সেই দিন গুলিতে আহত হয়েছিল। অগণিত কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল। এবং এর আগের দিন যে কলেজ টিলাতে পরীক্ষা চলাকালীন যারা খার্চি পুজো দেখতে যাচ্ছিলেন সাধারণ নাগরিক, তাদের উপর, সাংবাদিকদের উপর যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল সেই দিন, সেই ঘটনারও সুষ্ঠু তদন্তের জন্য কংগ্রেস আগামী দিনে যদি সরকারে আসার সুযোগ পায়, তার কাজটুকু করবে। রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছেন বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি, তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার he has already told you যে आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं।
बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया, जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे, चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और संसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है, उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहां पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পে। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছিল। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে?
একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক, একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগের টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এই যে বিভিন্ন প্রকল্পের কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা বলে মানুষকে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে মানুষকে নানাভাবে প্রতারিত করা হচ্ছে। বলা হচ্ছে যে এই প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নামেও এই প্রকল্প, তার জন্য টাকা রাখা হচ্ছে। 611 কোটি টাকা আজকে ঘাটতি বাজেট। আমরা এই যে বিভিন্ন সময়ে শুনেছি যে আত্মনির্ভর স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই বাজেট আমরা 2018 সাল থেকে লক্ষ্য করলাম। ঘাটতিহীন বাজেট, আবার ঘাটতি বাজেটে ধীরে ধীরে চলে গেল রাজ্য সরকার। এখন 611 কোটি টাকার বাজেট ঘাটতি। তার মানে এই যে বাজেটের যে ফিনান্স, অথচ এই ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তার আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে, আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না।
তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা আমাদের এই দিকেও আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে, আমরাও স্কিলের দিকে জোর দিচ্ছি। এর জন্য আমরা পড়াশোনা কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে। তো এটা নিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল দয়ামপাড়া হসপিটাল। কোন কোন জায়গা লাগছে ওনার মধ্যে? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। মানে কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্তবমি করছিল তো, যার কারণে অ্যাকচুয়ালি কালকে গভর্নমেন্ট থেকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক। এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে। এখন যাওয়া হয় হসপিটালে নেওয়া হয়, তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমা ম্যাডামের হাত। কয়জন? আজকে ভারতীয় জনতা পার্টিকে যোগদান করেছে। আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই যোগদান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ
প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস, সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। কয়েক বিধানসভা কেন্দ্র আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই যোগদান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে এবং খবরে অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আছে ওই জায়গায়, তো উনি কীভাবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ডুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন? এখন বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। আর একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন, কারণ এগুলি দপ্তরের নিয়ম অনুযায়ী ইন্টারভিউর মাধ্যমেই হয়। তো সেখানে আমার তো এই তথ্য জানার কোনো প্রয়োজন হয় না এবং আমি জানতেও চাই না। আপনার নাম? আমার নাম দুলাল চন্দ্র সরকার, আমি ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং মণ্ডলের কমলাসাগর মণ্ডলের সহসভাপতি। তো আপনি পুরো অভিযোগটা মিথ্যে? সম্পূর্ণ অভিযোগটা আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং খবরে অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি
+35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000 আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে এই বাজেট থেকে অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। +35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000 আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকে অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুরপাড়টা যে পুকুরপাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হতো না। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে দিক ছুটত। তারপর থেকে কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে দিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা কাচ্চা এদিকে দিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিক। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না।
যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘির। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে, বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটা তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। ঠিক এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে না, কিন্তু কচ্ছপ এখানে আছে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাংলা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে, ওইদিকে একটা আছে। ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করে এখন বর্ষার সিজন তো উঠে গেছে, ঘাস হয়ে অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখি শোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে এখন মানে হয়তো তারা করতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে বন করে রাখছে তা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা ছেড়ে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে দেবতা হিসাবে রাখে, সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে আনন্দ ফুর্তি করে পূজাবলি দেয়, খাওয়ান দেয়। ঠিক আছে। অনেক কিছু আছে, গজার মাছ কোনো নাই, গজার কি গজার মাছ আরে ফটো উঠতে মানে ফটো উঠাই মাথা মারতে উঠেছে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুর পাড়টা যে পুকুর পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে তাইলে আর এই সমস্যাটা হতো না। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো, এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে তখন কচ্ছপ এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি।
ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে। শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকের এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থে যুক্ত না, এটা মানব স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে। একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পাড় বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পাড় বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুক পাড়টা যে পুক পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে এদিক ছুটতো। তারপর থেকে কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিক মতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে এদিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিক এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিকে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘির। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে, অন্য সাইডে বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে না, কিন্তু কচ্ছপ এখানে আছে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতেই বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বানা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে, পরিষ্কার পরে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, ঘাস ঘাস হয়ে
অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে। সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি আপনি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে। এখন মানে হয়তো তারা কইতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে লাগিয়ে বন করে রাখছে, এটা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না? পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা ছেড়ে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়। দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে। সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, পূজাবলি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিস ব্যাপারে কোনো বলার নেই, একদম বেশি। এখানে আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি। তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। +25 +10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট। এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন, সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ বিডি মোটর মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ডুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন? এখন বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সেই কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে।
এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের মনে আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অ্যাকচুয়ালি কালকে গভর্নমেন্ট থেকে একটা উইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু তো সামনে দিয়ে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, যা হয়তো হসপিটালে নেওয়া হয়। তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমমিক ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে। তো এই জানিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল, আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে। ওখান থেকে বোধহয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। আপনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত বমি করছিল তো, যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা, সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তার আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো এবং
সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে। এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষে দুটো রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধ হয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে। এরকম হাজার সংখ্যায় রয়েছে, কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমান আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে। বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474,
9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি কিছুদিন আগে বাজেট পেশ করেছেন বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে সেটাই গাওয়া হয়েছে 70%, আর বাকি 30% আমরা কি করতে পারি তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয় সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার he has already told you आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे। और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत
करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে। কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পের। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়। এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক, একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে এই নিরীহ দিবাচন্দ্র রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবি তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা
আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র আঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন, তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। পরিচয় তাদের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো।
যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে। শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থে দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণ হবে, কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি। এটা চলছে, শুধু এখানে থেমে নেই। লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, অ্যানিমাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে নাইনের পরে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন। জেল কাটছে কে? মালিক। সে শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে দেবো না? রাজকীয় ব্যবস্থাপক এই বেদান্ত, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয়, এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে, এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে যে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার বন বাবদি খাব্দি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ, সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছরও নেই, এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায়।
পালন করতে পারি। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন ওনার প্রণব সাহা মহাশয় উপস্থিত আছেন, মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় 2 হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু
এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন। আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচুর গরম, আমি যেখানে ফ্যানটা দিয়ে দিল। আর সার্ভিসের কোনো বলার নেই, দারুণ সার্ভিস এখানে। আমি অনেক গাড়ি সার্ভিস নিচ্ছি, কিন্তু এটার মতো সার্ভিস পাইনি। খুব ভালো, এর ভালো, স্টাফদের ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো, আমি সবাইকে বলবো এখানে এই কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো আমি এনে মনে করে কাজ করতেছি তখন থেকে শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক গেছি, মানে আগে টাটা শোরুমে তাইনের ওখান থেকে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে করতেছি গাড়ি, কাজ একদম ভালো। যোগের ঠিকানা বিডি মোটর, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005204774 96125674। সবাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আটক ছিলেন, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে।
আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি। তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে, উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পাড় বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পাড় বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুরপাড়টা যে পুকুরপাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড় তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে দিক ছুটত। তারপর থেকে কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে দিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে দিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিকে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায়। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘি। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে, বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে ব্যবস্থা। কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, সেটা তো আর সম্ভব না।
যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। ঠিক এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে না, কিন্তু কচ্ছপ এখানে আছে মানে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছে উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছে। মানে অনেক জায়গাতেই বাচ্চা পাওয়া যাচ্ছে। অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাংলা ছিল, ওটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে, ওইদিকে একটা আছে। ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার পরে এখন বর্ষার সিজনতে উঠে গেছে, গাছ অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি আপনি এটা তো এখন দেখছেন তো, আপনি দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে। এখন মানে হয়তো তারা করতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে বন করে রাখছে, এটা তো আমি করতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা ছেড়ে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে। সবাই আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, চুলাবালি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ পার্টস পেয়ে আমাদের 6 বছরে 27,000, কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট, এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি। তারপর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন, সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474,
9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলো নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ডুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন এখন? বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে।
এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা উইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, যাওয়া হসপিটালে নেওয়া হয়। তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতে আছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমন্ত্রী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে দেওয়া। হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল, আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে, ওখান থেকে বোধহয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলতে চলতে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। আপনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্তবমি করছিল তো, যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে, যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সিলিং এর জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায়, তার আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো এবং
সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষে 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরাও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে। এরকম হাজার সংখ্যায় রয়েছে, কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনই আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে। বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো।
যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছেন বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া আর কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে সেটাই গাওয়া হয়েছে 70%, আর বাকি 30% আমরা কি করতে পারি তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয় সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার he has already told you आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे। और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है। और
पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहाँ पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ের উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে। কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্প। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয় নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরপেক্ষ নির্বাচন রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবির তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাইট দাও ম্যাডাম হয়ে দিবে। তো
আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন, আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময়ে যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 96125
26874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে। শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থে দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে 9 পরে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন। জেল খাটছে কে? মালিক। সে শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেপ্তার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন হবে? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে দেবো না? ফটো কিছু না সাংবাদিক রাজকীয় ব্যবস্থাপক এই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে যে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার বন বাবদি খাব্দি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার দাদা। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ, সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের
যে চিন্তা ভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য, বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছর আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কামোড়া ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবেন। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক মহাশয়, আমাদের মল্লিক মহাশয়, প্রতি সমস্যার কোথা থেকে আসে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন ব্যাগ নাম্বার, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যার মধ্যে একটা ফ্যাক্টর আছে। তারপর আমাদের রুট স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের ট্রেন্ড অ্যানালাইজ করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে। তার মধ্যে বিভাগের 2 ভাগের হলো মোটরসাইকেল, এই জাতীয় 2 হুইলার। পপুলেশন বাড়ছে, আপনার বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট
জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন, আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি
সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবেন। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুরপাড়টা যে পুকুরপাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে তাইলে আর এই সমস্যাটা হতো। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড় তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে দিক ছুটতো। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিক মতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে দিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে দিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর আছে ওইগুলির থেকে উঠে এদিকে দিক। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না এটা মায়ের দিকে। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে, বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি?
ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে কিন্তু কচ্ছপ এখানে আছে মানে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছে। মানে অনেক অনেক জায়গাতেই বাচ্চা পাওয়া যাচ্ছে। অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাঙা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, এটা দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে। ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার পরে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, গাছ অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি আপনি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে। এখন মানে হয়তো তারা কইতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে কি লাগে বন করে রাখছে, এটা তো আমি বলতে পারি না। স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। +25 +10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট। এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন, সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পড়েছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ, প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে, সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপি দপ্তর, যেহেতু সিডিপি দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, দক্ষিণ সিডিপি বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন? এখন বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সেই কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে
ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। বিধানসভা কেন্দ্র আমরা সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা হুইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে দিয়ে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে। এখন যাওয়া হয় হসপিটালে নেওয়া হয়, তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমা ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে। তো এটা নিয়ে কি ঘুরতে পেরেছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? প্রথম নেওয়া হয়েছিল জয়রামপাড়া হসপিটাল। ওখান থেকে বোধহয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার মধ্যে? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। আপনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্তবমি করছিল তো, যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র যে 12 পাস করেছে, 12 পাস করার
পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দু কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দু কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, এগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তা আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার
তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করে দিয়েছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করে এক হাতে কাজ করে দিয়েছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করে দিয়েছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া আর কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, হোয়াট উই হ্যাভ ডান বিফোর, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি, তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটে এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি, যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার, he has already told you। आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया, जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो, या फिर युवाओं की बात हो, और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे। और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है, उसके खिलाफ कल 12 जुलाई
2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहां पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পের। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক, একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয় নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরীহ দিবাচন্দ্র রাঙ্খল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে
আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন, তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি,
যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছে। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থে দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বর্ষ হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা টানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে 9 পরে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল খাটছে কে? মালিক। সেই শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন হবে? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে দেবো না? রাজকীয় ব্যবস্থাপক এই বেদান্ত এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। দিন পরে শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার গণ বাবদি খাব্দি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশী। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার দাদা। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয় বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ, সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের
যে চিন্তা ভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য, বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকুই বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছর আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজা পালন করি। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবেন। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে। ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলি নো ডাউট, তার মধ্যে যানবাহন আসবে 1 নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় 2 হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে,
যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর পরিষেবা এখানে এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি যেটা, এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে
আজ প্রয়াত হয়েছে। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটা সাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে, উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পাড় বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পাড় বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুব পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিকে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায়। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘি। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে বড় করে, ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো
সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আসলে কিন্তু কচ্ছপ এখানে আছে, না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছে উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে। অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাঙা ছিল, ওটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে। ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করে এখন বর্ষার সিজনতে উঠে গেছে, ঘাস হয়ে অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখি আসনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপকে দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে। এখন মানে হয়তো তারা করতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে বন করে রাখছে তা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না? পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনের সাথে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে। সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, ধুলাবালি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের মনে আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। +25 +10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি, প্রায়
12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট, এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ, প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে, সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ঢুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন? এখন বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না। ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন।
আর একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সেই কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক বলেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা উইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো ঘুরে গেছে আর কি।
পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে। হসপিটালে নেওয়া হয়, তো পরে তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমন্ত্রী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনটা। তো এই জানিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? প্রথম পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে। জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার মধ্যে? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। উনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত বমি করছিল তো, যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন জঙ্গল নদী নালা ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে, কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায় অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সিলিং এর জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তা আধুনিক বিজনেস রূপান্তর করলো, সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে
অনেকেই ভাবছেন অভিভাবক মন্ডলীরা শিক্ষকরা যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমান আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিলি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে সেটাই গাওয়া হয়েছে 70%, আর বাকি 30% আমরা কি করতে পারি তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন
দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার হি হ্যাজ অলরেডি टोल्ड यू। आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और संसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है जहां पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোন গ্রাম পঞ্চায়েত ভিলেজ 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি?
রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগের টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরীহ নির্বাচন রাঙ্কল এগিয়ে পাপাই সাহার যে ছবির তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাখতে তো ম্যাডাম দিছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এর তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক যার নাম পাপাই সাহা পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি।
তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন, তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি। এটা চলছে শুধু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি?
কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সিটে জানেও না এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে 9 করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন। আর কাকের মালিক দিব্যি আছেন, জেল খাটছে কে? মালিক। সেই শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেপ্তার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন হবে? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে যাবো না? রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে যেমন রাজন আমলে হতো, ঠিক এখনো সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হুনা বাণী কুমার বাবদি গঙ্গা রূপা দৃষ্টজা এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পড়েছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার
7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে 9 বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা সবার আমাদেরকে উৎসাহিত। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে
আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন বাসের জন্য ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা।
বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি। তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়, এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন, বা উনি করবেন না, যেটাই হোক, পক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরে দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেববর্মার মতন শিক্ষকরার কী অপরাধ। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে।
রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পাড় বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পাড় বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুব পাড়টা যে পুব পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড় তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে এদিক ছুটত। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে এদিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিচ্ছে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায়। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘির। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে, বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটা তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। ঠিক এখানে ধর্মীয় কোনো ব্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে, কিন্তু কচ্ছপ এখানে আছে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছে। মানে অনেক জায়গাতেই বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বানা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন হইতো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার করে এখন বর্ষার সিজনতে উঠে গেছে, অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে, এখন মানে হয়তো তারা করতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে বন করে রাখছে, তা তো আমি করতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আয়না ছেড়ে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে, সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, ধুলাবালি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে
যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। +25 +10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি। প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট, এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন, সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ঢুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন এখন? বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন? না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু
এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আমাদের ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তা আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এর অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে, আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি, আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে।
বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে, আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি। এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পড়েছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, হোয়াট উই হ্যাভ ডান বিফোর, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি, তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক।
বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার হি হ্যাজ অলরেডি टोल्ड यू। आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी भी संबंधित हो, किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है जहाँ पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ের উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পের। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়।
এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক, একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলো, এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরীহ দিবাচন্দ্র রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবির সাথে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাখতে দাও ম্যাডাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু।
তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি যে বছর হয়েছে তার থেকেই কাজ করতেছি, কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করছি, গাড়ি কাজ একদম ভালো। যোগাযোগ ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, বরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 70572074 96152684। সততা আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থের বিষয় না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি। এটা চলছে। শুধু এখানে থেমে নেই,
লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে নাই করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন। আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল খাটছে কে? মালিক। সে শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেপ্তার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন হবে? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে দেবো না? রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খাটচি পূজার ঠিক 7 দিন পরে, শেষের 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে যে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার বন বাবদি খাব্দি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা।
পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার করেছে, তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছরও নেই, এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করবে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো,
ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের তো পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন বাংলাদেশের ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রেও হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, তো স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি। তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়, এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন, বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই
আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুর পাড়টা, যে পুকুর পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হতো না। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম টিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে দিক ছুটতো। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিক মতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে দিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের দিকে বাচ্চা যাচ্ছে এদিকে দিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিক। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিকে। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে, অন্য সাইডে বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ আছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। ঠিক এখানে ধর্মীয় কোনো ব্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে, কিন্তু কচ্ছপ এখানে আছে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছে উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাঙা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপরে বাচ্চাটা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা বড় সময় তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার পরে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, ঘাস হয়ে অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি করবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে, এখন মানে হয়তো তারা কইতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে
তারা কিভাবে নাকি বন্ধ করে রাখছে সেটা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক তো কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা ছেলে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে মায়া মমতা করে দেবতা হিসাবে রাখে। সবাই আওয়ার পর দেখাশোনা করে আনন্দ ফুর্তি করে পূজাবলি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি প্রতিষ্ঠানে এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। $25 + 10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি। প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট, এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ, প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে, সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপি দপ্তর, যেহেতু সিডিপি দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ডুকলি সিডিপি বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন? এখন বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সেই কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং
ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। কয়েক বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা হুইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক। এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে দিয়ে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে। যাওয়া হসপিটালে নেওয়া হয়, তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতে আছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমন্ত্রী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে। তো এটা নিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? প্রথম পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে। ওখান থেকে বোধ হয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চুলছে, আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। আপনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত বমি করছিল, তো যার কারণে ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে
যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে, কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায় অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তার আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে, আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরাও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনই আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, হোয়াট উই হ্যাভ ডান বিফোর, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি, তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার he has already told you। आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया, जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो, या फिर युवाओं की बात हो, और या फिर उनकी समस्या हो,
उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहाँ पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে। কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পের। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল।
2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরীহ দিবাচন্দ্র রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবির সাথে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এর তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলা রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি যুবক যার নাম পাপাই সাহা পুলিশের গুলি বা টিচারের গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট পাপাই সাহা রাজ্যের করত একজন টিচারের গুলিতে নাকি নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়া ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, আত্মার শান্তি কামনা করি। তার আজকের মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে আজকের মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, কে আমরা স্মরণ করি। কিন্তু আমার প্রশ্ন, গত প্রায় 12 বছর হয়ে যাচ্ছে, এখনো তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা পুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান ডিপি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রী পরিষদীয় দলনেতা, তিনি রতন বাবু, তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা দেন। উনার নির্দেশে, উনার কথাতে সেই দিন ফ্রন্ট সরকারের নৈতিক মেডিকেল যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনসিআই এবং কংগ্রেস জুড়ে আন্দোলন ডাক দিয়েছিল। তারপরে সে নিহত হন। তিনি সেই আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএম এর সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনি বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভা সদস্য, তিনি এর আগের মন্ত্রীবার আইনমন্ত্রী দেন। আজকে রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহা পরিবারকে নিয়ে তৎকালীন সময় জিনিস থেকে বেশি রাজনীতি করেছিলেন রতনবাবু। আজকে আমরা কংগ্রেসকে ভুলতে পারিনি। কংগ্রেস এখন ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল এক যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবার বলবো, কোনোদিন কংগ্রেসের
রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস যে সরকারের কথায় বসে তার পরিবারকে 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালে 11 জুলাই যে নিহত হয়েছিল তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্য কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেদিন যা কংগ্রেস ক্ষমতা বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএস এর রক্তিম পতাকা উঠছেই উঠবে। শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থের বিষয় না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে। কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে 9 করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন। আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল কাটছে মালিক, সে শ্রমিকটা কিচ্ছুই জানে না। সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে,
কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাদা পাবে, তাদের কেন? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে যাবো না? রাজকীয় ব্যবস্থাপক এই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার দাদা। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে
যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছর আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রীপ্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন বাংলাদেশের ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন অনিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা
বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার নিযুতি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি। তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটা সাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেববর্মার মতন শিক্ষকরার কী অপরাধ। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবেন। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পাড় বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পাড় বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুব পাড়টা, যে পুব পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে।
বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড় তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কশ্যপ তো ওই জায়গার মধ্যে ডিম টিম পারতো, এরপরে দেখা যেত যে কশ্যপ মনে হয় মার দিকে যখন পুরা পাড় বাঁধিয়ে নিয়েছে তখন কশ্যপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণায় এদিকে দিক ছুটত। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কশ্যপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে দিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে দিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে ওইগুলির থেকে উঠে এদিকে দিক। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা এগুলো তো মানে মার দিঘি থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায়, যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না এটা মায়ের দিঘির। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? তো একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে বড় করে, ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে, কিন্তু কচ্ছপ এখানে আছে মানে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছে রূপ করে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আমার ছেড়ে দিয়েছে। মানে অনেক জায়গাতেই বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাঙা ছিল, ওটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করে এখন বর্ষার সিজনতে উঠে গেছে ঘাস ঘুষ হয়ে। অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি আপনি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে, এখন মানে হয়তো তারা করতে পারে, যা তারা দেখশন আছে দেখশন করে তারা কিভাবে লেগে বন করে রাখছে তা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা ছেড়ে মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে মায়া মমতা করে দেবতা হিসাবে রাখে, সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে আনন্দ ফুর্তি করে জবালি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি, খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়, খুব ভালো এখানে। আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে।
থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। $25 + 10 35+ অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি। প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট, এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কীভাবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ঢুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন এখন? আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সেই কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা
বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অ্যাকচুয়ালি কালকে গভর্নমেন্ট থেকে একটা উইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু তো সামনেতে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, যাওয়া হসপিটালে নেওয়া হয়। তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতে আছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে। তো এই জানিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? প্রথম পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে, ওখান থেকে বোধহয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার মধ্যে? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। আপনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত বমি করছিল তো, যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে, কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায় অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, এগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তা আধুনিক বিজনেস রূপান্তর করলো, সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এর অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা,
আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনই আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি, তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়,
সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার হি হ্যাজ অলরেডি टोल्ड यू। आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और संसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है जहां पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে। কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই সেই প্রকল্প। 2 নম্বর, এই কাঠামোগত উন্নয়ন
পুরস্কার প্রাপক সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় খরচ হয়েছে। বাকি অর্থ কোথায় গেল? সর্বজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া আছে। একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করা উচিত। নতুন অফিস ভবন নির্মাণ হবে, এই কথা ছিল রাজ্য সরকার। পঞ্চদশ কমিশনের জন্য সুপারিশ করেছি। পঞ্চদশ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়। এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ করে থাকে, একটি ইটও দেওয়া হয়নি কোথাও। কোথায় 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছে। 2 বছর আগে টাকা বরাদ্দ হলো, এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের সাধ্য নির্ধারিত করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরীহ দিবাচন্দ্র রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবির তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাখতে তো ম্যাডাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এর তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক যার নাম পাপাই সাহা পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন,
যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সব থেকে বেশি রাজনীতি করেছিলেন তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং কেএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকের এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থের দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না?
আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি, কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে 9-এর পরে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল থেকে মালিক, সেই শ্রমিকটা কিচ্ছুই জানে না। সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে। তুমি ভিতরে কে যাবো না রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয়, এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে, এবং এটা জাতি উপজাতি মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার গণ বাবদি খাব্দি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের মনে আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
ব্যবস্থা। নমস্কার দাদা। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবেন। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি, খুব ভালো ওরা। এইবার ভালো স্টাফদের
ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন বলেছে তাদের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 700057। প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব, এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রেও হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে
সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়, এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন, বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটে সাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেববর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি
ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুর পাড়টা যে পুকুর পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম টিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণায় এদিকে দিক ছুটতো। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিক মতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে এদিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিক এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিক। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘি। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে বড় করে, ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে না, কিন্তু কচ্ছপ এখানে আছে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছে রূপ করে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাংলা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন হয়তো আছে ডান দিকে, এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার পরে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি ভেবেন? এটা তো আমি কি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে এখন মানে হয়তো তারা কইতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে বন করে রাখছে, তা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা সেটা মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে, সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, পূজাবলি দেয়, খাওয়ান দেয়।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। +25 +10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট। এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন, সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব
ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ, প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ডুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন এখন? বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এক ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এক খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে।
এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা হুইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, হসপিটালে নেওয়া হয়। তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমন্ত্রী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনটা। তো এটা নিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল, আর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? পর নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে। কোন কোন জায়গা লাগছে ওনার? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে, আরেকটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। মানে কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত বমি করছিল, তো যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে, যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিং এর জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায়, তা
আধুনিক বিজনেস রূপান্তর করলো, সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো এবং সেগুলি কাজ করতে চাই, যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকে ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়।
আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, হোয়াট উই হ্যাভ ডান বিফোর, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি, তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপি প্রচারের চমক। বিশাল আকারে বেলুন তারা বানায়, ভেতরে কিছুই আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকারই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু আধটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, এটা কিভাবে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি told you आज का जो मुद्दा है जिस बारे में इस में आपको अवगत कराना कि राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत विरोधी रहे। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उन अयोग्य घोषित करने के लिए अपनी गली राजनीति चालू कर दी। लीडर होकर श्री राहुल गांधी जी सत्तारूढ़ शासन से मुकाबला करने लगे। चाहे हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो, और यह उनकी समस्या उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे। और सांसद के बाहर भी वह लोगों के बीच आज उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश के उन सदस्य से अयोग्य करने की इस गलत और बना देने वाली लापरवाही से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी भी संबंधित हो, किसी से संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हैं और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। अब जैसे कि आपको पता है कि किस तरीके से गुजरात में जो हाईकोर्ट जो ऑर्डर आया उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में पूरे भारतवर्ष में
মঞ্চের সামনে এই বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঘেরে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল নাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছর উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেয় এমন এক কথা আছে। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে। কথার সঙ্গে বাস্তবের কোনো মিল এই প্রকল্প। পরিকাঠামোগত উন্নয়ন করার লক্ষ্যে ও রাজ্যে পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তার পূরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021 বছরের থেকে এর জন্য 200 কোটি টাকা দেওয়া হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ক্ষেত্রে খরচ হচ্ছে 200 কোটি। রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত করার লক্ষ্যে জনজাতি শিল্পীরা তাদের চিরাচরিত বাদ্যযন্ত্র করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সম্মাননা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে? একই টাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে এই কথা দিয়েছিল রাজ্য সরকার। কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ হয়েছিল। কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা এখন পর্যন্ত ভবন নির্মাণ করে থাক একটি ইটও গাঁথা হয়নি। ভাই 100 কোটি টাকা রাজ্য সরকার ত্রিপুরা নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বড় হলো এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আর এই বছরের যে এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয় নির্মাণ কাজে বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে একটি নিরপেক্ষ নির্বাচন রাঙ্কল এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবির সাথে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার
শুয়ে দিছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এরা তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক যার নাম পাপাই সাহা পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু। তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন। তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএমের সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তার সঠিক তদন্ত করে তার খুনিকে বের করা হবে। আজকে রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাইয়ের যে সে নিহত হয়েছিল, তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি,
যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং টিএনএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থের দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। শুধু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, অ্যানিমাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সিটে জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে 9 করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল খাটছে মালিক, সে শ্রমিকটা কিচ্ছুই জানে না। সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন হবে? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে দেবো না? রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয়, এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে, এবং এটা জাতীয় উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার গণ বাবদি খাব্দি গঙ্গা শিখিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ।
এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার দাদা। আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক,
পুজো কমিটির প্রেসিডেন্ট সবাই, তো সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকুই বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করি। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার দমকমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবেন। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন বাংলাদেশের ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক। অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার
বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে, তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি যেটা, এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা
বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি, তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন বা উনি করবেন না, যেটাই হোক অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে, উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুরপাড়টা যে পুকুরপাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম পারতো, এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে দিক ছুটত। তারপর থেকে কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে দিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চারা এদিকে দিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিক। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া।
সেটা এইভাবেই মনে হয়, কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না এটা মায়ের ডিগ্রি। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে বড় করে, ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটা তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আছে না, কিন্তু কচ্ছপ এখানে আছে না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছে উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতেই বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাংলা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে ডান দিকে, এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার পরে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, ঘাস হয়ে অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে, এখন মানে হয়তো তারা কইতে পারে যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে বন করে রাখছে এটা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা সেটা মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে, সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, পূজাবলি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়, খুব ভালো এখানে। আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
পার্সেন্ট আসবেন 25 প্লাস 10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000 আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় এই নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে, সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আছে ওই জায়গায়, তো উনি কীভাবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি।
ডুপ্লিসিটি বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন এখন? বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সেই কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। খোয়াই বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9626874874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা হুইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক,
এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে আর কি। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু তো সামনেতে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, এখন যাওয়া হলো হসপিটালে নেওয়া হয়। তো পরে তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমন্ত্রী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনটা। তো ইদানিং কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? প্রথম পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটালে, ওখান থেকে বোধহয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার মধ্যে? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। তোকে গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আর একটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। আপনি কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত বমি করছিল তো, যার কারণে। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন জঙ্গল নদী নালা ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি, সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি, আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তার আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে, আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি, অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন
আত্মনির্ভরের কথা। দেখুন পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনই আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন সহজে হয় এবং কম পয়সা সেখানে উৎপাদন সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% স্কিল ছিলাম, এটাকে আজ বাইরে চলছে, আমরা স্কিলের দিকে জোর দিই। এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু এক করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এই যে যারা বড় স্টুডেন্ট কলেজে পড়েন, আমাদের এই 30 বছর বয়স, 12 পাস করে বাড়ির সামনে, তার বাদ দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করে, 12 পাস করার পর তার বাবা বলে যে তোকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার, তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওখান থেকে তাদের যখন করেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছেন বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার, he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে, সে বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না।
আমি আপনাদের সামনে একটা সহজ কথা বলছি, যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার হি হ্যাজ অলরেডি टोल्ड यू। आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहाँ पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ের উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোন গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পের। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছিল। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে?
একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয়ের নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে নিরীহ দিবাচন্দ্র রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবি তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাখতে দাও ম্যাডাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এরা তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক যার নাম পাপাই সাহা পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি। তার আজকের এই মৃত্যুবার্ষিকীতে প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্কল থেকে শুরু করে প্রত্যেকে ছিলেন। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সম্মানের সহিত পালন করি, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা স্মরণ করি। কিন্তু আমাদের প্রশ্ন, গত প্রায় 11-12 বছর হয়ে যাচ্ছে, এখনও তার খুনের আসামিকে খুঁজে বের করতে পারছে না রাজ্যের সরকার। আজকে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন বা যারা ক্ষমতায় বসে আছেন, যিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যিনি মন্ত্রিসভার পরিষদীয় দলনেতা, তিনি রতনবাবু, তিনি তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। উনার নির্দেশে, উনার কথাতেই সেই দিন বামফ্রন্ট সরকারের এই অনৈতিক যে মেডিকেলের যে পরীক্ষা, তার বিরুদ্ধে এনএসইউআই এবং কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছিল। তারপরই সে নিহত হন।
তিনি সেই দিন আপনাদের মাধ্যমে রতনবাবু বলেছিল যে যদি রাজ্যে সিপিআইএম এর সরকারের পতন ঘটে বা সিপিআইএম সরকার ক্ষমতাচ্যুত হয় তাহলে তার সঠিক তদন্ত করে তার রতনবাবু দুবার মন্ত্রিসভার সদস্য, তিনি এর আগের মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। আজকে হয়তো রতনবাবু ভুলে গিয়েছেন পাপাই সাহাকে, পাপাই সাহার পরিবারকে। এই পাপাই সাহার পরিবারকে নিয়ে তৎকালীন সময় যিনি সবথেকে বেশি রাজনীতি করেছিলেন তিনি রতনবাবু। আজকে আমরা কংগ্রেস তাকে ভুলতে পারিনি। কংগ্রেস এখনো ক্ষমতার বাইরে। আমরা দায়িত্বশীল একটা যুব সংগঠন, আমরা আপনাদের মাধ্যমে তার পরিবারকে বলবো, যদি কোনোদিন কংগ্রেসের এ রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ হয়, কংগ্রেস এ রাজ্যে সরকারে ক্ষমতায় বসে, তার পরিবারকে আমরা 100% নিশ্চিত করতে পারি যে যেদিনই কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবে, পাপাই সাহার 2011 সালের 11 জুলাই যে সে নিহত হয়েছিল তার খুনের আসামিকে খুঁজে বের করার জন্য যুব কংগ্রেস রাজ্যের কংগ্রেসের কাছে দাবি জানাবে এবং প্রদেশ কংগ্রেসকে আমরা বলবো যে সেই দিন যাতে কংগ্রেস ক্ষমতায় বসে তার খুনিকে খুঁজে বের করা হয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক পড়েছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং টিএমএস এর রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থে কিছু না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, অ্যানিমাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে।
গোটা ভারতবর্ষে 9 করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেল খাটছে কে? মালিক। সে শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে কে যাবো না? পণ্ডিত রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত। স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার গণ বাবদি খাবদি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, এইবার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
ভারতীয় জনতা নমস্কার আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে 9 বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকু বলতে পারি, এই বছরে প্রতি বছর নেই, এই বছর আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রী প্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবেন। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল।
আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন বাংলাদেশ জন্য ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে, তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাব ডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে।
টাটা সহ স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়, এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন, বা উনি করবেন না, যেটাই হোক, অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি
আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে। উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুর পাড়টা, যে পুকুর পাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা, মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম টিম পারতো। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে এদিক ছুটতো। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে এদিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে, এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিকে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিকে। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে, অন্য সাইডে বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না। যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে, তো ধর্মীয় ব্যাপার আছে দেখি তো কচ্ছপ এখানে আছে, না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আমাদের ছেড়ে দিয়েছেন। মানে অনেক অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাংলা ছিল, ওটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চাটা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা বড় শুনেই তো আছে, ডান দিকে হেঁটে দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার পরে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, গাছ অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখাশোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে। এখন মানে হয়তো তারা কইতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে
তারা কিভাবে লেগে বন্ধ করে রাখছে তা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না? পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা সেটা মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়। তারপরে মানুষের আদর যত্ন করে মায়া মমতা করে দেবতা হিসাবে রাখে। সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে আনন্দ ফুর্তি করে পূজাবলি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো। তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। পঁচিশ প্লাস 10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট। এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ, প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে, সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কি ভেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ডুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন? এখন বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা, মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং
ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। কয়েক বিধানসভা কেন্দ্র আমরা করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কালকে গভর্নমেন্ট থেকে একটা হুইলচেয়ার দেওয়া হয়েছিল ইলেকট্রিক, এটা পাওয়ার সাথে সাথে বিকালবেলা একটু এটা নিয়ে বাইরে ছিল, বাইরের সাথে একটু ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে হয়তো একটা গরু সামনে আসছে, যার কারণে হ্যান্ডেল করতে পারছে না, তো পড়ে গেছে আর কি। পড়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, যাওয়া হসপিটালে নেওয়া হয়। তো তারপরে এখানে ট্রিটমেন্ট চলতেছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওইখানে জগন্নাথ পাড়া, এখানে জগন্নাথ পাড়া, গোলাঘাটি জগন্নাথ পাড়া। কালকে কে দিছিল, কার হাত ধরে দেওয়া হয়েছিল? এটা প্রতিমন্ত্রী ম্যাডামের হাত। কয়জনকে দেওয়া হয়েছিল? এটা 100 জনকে। তো এই জানিয়ে কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ। কয়জন আসলো স্কুটিতে? স্কুটিতে ওই ছিল আর ওর পাশে ভাই ছিল। প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল? পদ নেওয়া হয়েছিল দয়ারামপাড়া হসপিটাল। ওখান থেকে বোধহয় এই জীবিতে রেফার করা হয়েছে। কোন কোন জায়গায় লাগছে ওনার মধ্যে? বিশেষ করে মাথাতেই ব্যথা পাইছে। গরুর সাথে হয়েছে না? হাতে এখানে চলছে আরেকটু বুকে আর পিঠের দিকে ব্যথা করতেছে। মানে কত পার্সেন্ট মানে হ্যান্ডিক্যাপ শুনে এমনিতে? আর রক্ত করছিল তো। ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা। যেদিকে তাকাবে সেদিকে বন, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে। কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায়, অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র, যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে
সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় বাজারজাত করা যায় তা আধুনিক বিজনেস রূপান্তর করলো। সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এর অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার, টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে আগর হয়, আমাদের এইখানে অনেক কিছু এই ধরনের র মেটেরিয়াল রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেরও আত্মনির্ভর হতে পারি আর অন্যকেও আত্মনির্ভর করতে পারি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রী যারা, আমাদের এই দিকেও মাথা আমরা কাজ করতে হবে। আমরা এখানে অনেকেই ভাবছেন, অভিভাবক মন্ডলীরা, শিক্ষকরা, যে মন্ত্রী এসছেন আমাদের ছেলে মেয়েকে বোধহয় চাকরির কথা না বলে বলছেন আত্মনির্ভরের কথা। দেখুন, পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, আমেরিকা বা জাপান বা চীনের মতো দেশ, যেখানে দেখবেন যে সমস্ত ইলেকট্রনিক গুডস যখনই ধরবেন দেখবেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া থাকে। কারণ কি, সেখানে সমস্ত কোম্পানি কি ওখানকার নয়, এরা ভারতীয়রা ওখানে গিয়ে ইনভেস্ট করেছে, এরকম হাজার সংখ্যায় রয়েছে। কারণ সেখানকার মানুষ স্কিল, তারা কিছু করতে জানে। বর্তমানে আমাদের এডুকেশন পলিসি যেটা লাগু করা হয়েছে কলেজগুলোতে, সেখানে বলা হয়েছে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েকে হাতের কাজ শেখাতে হবে, তারা যেন কিছু করতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষাটা যেমন আমার জরুরি, তেমনি আমরা কিছু কাজ শেখাও আমাদের দরকার, যেটা আমরা জোর দেইনি। জাপান তার স্বাধীনতার পর থেকেই স্কিলের উপর জোর দিয়েছে, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে 90% মানুষ জাপানের স্কিল, তারা কিছু না কিছু কাজ জানে, অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গেও সে নিজে কিছু করতে পারে। তার জন্য সেখানে উৎপাদন খুব সহজে হয় এবং কম পয়সায় সেখানে উৎপাদন করা সম্ভব হয়। আমাদের এখানে 2014 সালের আগে মাত্র আমরা 14% মানুষ স্কিল ছিলাম, এটাকে আজ বাড়িয়ে চলছে। আমরা স্কিলের দিকে জোর দিচ্ছি, এর জন্য আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু একটা করতে হবে। রিতেশ আগরওয়াল, আমাদের এইজের এখানে যারা বড় স্টুডেন্ট, যারা কলেজে পড়েন, আপনাদের এইজের 29 বছর তার বয়স, সে 12 পাস করেছে, বাড়ির সামনে তার বাবার দোকানের সামনে সিম কার্ড, এয়ারটেলের সিম কার্ড বিক্রি করতো। এই রিতেশ আগরওয়াল যখন 12 পাস করার পর তার বাবা বলে যে তোমাকে টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল।
আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। মূলধন। যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছেন বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, what we have done before, আমরা কি করেছি আগে সেটাই গাওয়া হয়েছে 70%, আর বাকি 30% আমরা কি করতে পারি তাও সেটা কোনো গ্যারান্টি নেই। কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন, দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আমরা আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয় সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপির প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার he has already told you যে आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। लीडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रही है। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन कर
किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे, क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे कल सवेरे 12 जुलाई सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहाँ पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ের উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্প নিয়ে। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগে টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয় নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল এখানে উপস্থিত। সরকারের শাসনকালের বিরুদ্ধে আজকে পাপাই সাহা নামে একটি নিরবধ নির্বাচন রাঙ্কল একে একে এগিয়ে গিয়ে পাপাই সাহার যে ছবি তাতে মাল্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার তুমি রাখতে দাও এটা তো
আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এর তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ
এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং টিএমএস এর রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকের এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থের দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণে কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। কিন্তু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে নাই করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন। জেল খাটছে কে? মালিক। সেই শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন হবে? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে তুমি ভিতরে ঢুকে যাবো না। ফটো কিছু না সাংবাদিক রাজকীয় ব্যবস্থাপক ই বেদান্ত এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খার্চি পূজার ঠিক 7 দিন পরে, শেষে 7 দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পড়ে তো এটা পিছানো হয়, পিছিয়ে পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। এর হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয় এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার বন বাবদি খাব্দি গঙ্গা সিংহিং কাম রূপা হিমদৃষ্ট জয় চতুর্দশ। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো। ঠিক আছে। করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে।
থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ভারতীয় জনতা নমস্কার আজকে আপনারা মূলত জানেন যে আমাদের মোদিজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 9 বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালীপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ, সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে 2023-এ যে আমাদের দুর্গোৎসব, ওই দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে সম্পন্ন করতে চলছি। সবারই জানা হয়ে গেছে মোটামুটি যে আমাদের এবার যে থিম এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। তো আমরা আশা করি এবার প্রতি বছরও নয়, এবছরও আমরা রাজ্যবাসীকে একটা ভালো পুজো উপহার দেব এবং খুব আশা করি আমাদের যে চিন্তা ভাবনা যে সবার আমাদেরকে উৎসাহিত করবে আমাদের এই কাজে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের এলাকাবাসী, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সম্পাদক, পুজো কমিটির প্রেসিডেন্ট, সবাই আমাদের খুব সাহায্য করবে এই পূজাতে আমাকে। তো এতটুকুই বলতে পারি, এই বছরে প্রতি বছরও নেই, এই বছরও আমরা খুব আনন্দ উপভোগ করি দুর্গাপূজায় পালন করতে। কিরকম বাজেট রয়েছে আপনাদের এবছর? আমাদের এবারে বাজেট হলো 25 লক্ষ টাকা। যারা প্যান্ডেল আর মূর্তি তৈরি করে তারা কি রাজ্যেরই না বহিরাজ্যের? আমাদের যে প্যান্ডেল শিল্পী উনি কলকাতার আনন্দ দেবনাথ, আর আমাদের যে প্রতিমা শিল্পী আছে উনি লোকাল শ্রীপ্রদীপ পাল, ওনার লঙ্কমরা ওনার বাড়ি, উনি আমাদের প্রতিমা তৈরি করবে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। এই মঞ্চ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনার এখন বাংলাদেশের ওনার প্রণব সাহা মহাশয়, উপস্থিত আছেন মানিক দাস মহাশয়, আমাদের মহাশয়, প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে 1 নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে। তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় 2 হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। দেখুন, কের পূজা আমাদের ত্রিপুরার জনজাতিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই পূজাটা খুব সাত্ত্বিকভাবে করা হয়, একদম নিয়ম মেনে। আপনারা দেখেছেন পুরো ব্যারিকেড করা হয়েছে। এখন 10টার থেকে পুজোটা শুরু হয়েছে, এটা রাত্রে হবে, কালকে পর্যন্ত এখানে চলবে। গোটা রাজ্যে জনজাতিরা যেখানেই বসবাস করেন প্রত্যেকেই এই পুজোটা করেন। তো এইটা সরকারিভাবে আমাদের ত্রিপুরার যে রাজবাড়ি, যেটা এখানেও একটা পুজো হচ্ছে। তো এটা প্রতি বছরই হয়। তো ওদের এখানে আমিও আসলাম আশীর্বাদ নিতে। আর সবার মঙ্গল হোক। আজকের এই পবিত্র দিনে একটাই প্রার্থনা করবো, সবাই যেন সুখী থাকে, সবাই যেন ভালো থাকে।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা এখানে করলাম। আপনারা জানেন আজকে ভোর বেলায় আমাদের সহসাথী সহযোদ্ধা অজিত দেববর্মা মান্দাই এলাকার ইউজিটি শিক্ষক ছিলেন। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ প্রয়াত হয়েছেন। ওনাকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো 158 জন। আজকে আমরা গভীরভাবে মর্মাহত। একদিকে আমরা বাঁচার লড়াই করছি, অন্যদিকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই আজকের এই শোকাহত দিনে আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, ওনার কাছে একটা আবেদন রাখতে চাই। যেহেতু আপনারা জানেন এখন আমাদের রাজ্যের বিধানসভা সেশন চলছে, আগামী দিনও থাকবে, তারপরের দিনও থাকবে। আমরা বহুবার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাইনি, তাই ওনার কাছে আমাদের একটা আবেদন থাকবে, উনি যেন অন্ততপক্ষে বিধানসভায় 10,323-এর যে অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়েছিল ওনার দ্বারা, এই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আপনারা জানেন জমা হয়ে গেছে অনেক দিন, কিন্তু এখন অবধি সেই বিষয়ে আমরা কোনো কিছুই জানতে পাই না। আমরা ডাইরেক্টরিতে গেলে বলা হয় যে সেক্রেটারিয়েট জানে, সেক্রেটারিয়েটে গেলে বলে সময় পাওয়া যাচ্ছে না। এই দুবিধার মধ্যে আমরা আছি। তাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রাখব, মৃত্যু মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়, এবং আমাদের বিষয়ে রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছেন বা করবেন, বা উনি করবেন না, যেটাই হোক, অন্ততপক্ষে এই স্পষ্টীকরণটা যেন আমরা রাজ্য বিধানসভার মাধ্যমে জানতে পারি, মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, আমরা যেন অন্ততপক্ষে 10,323-এর বিষয়ে কী ব্যবস্থাপনা রাজ্য সরকার নিয়েছে। কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট থেকে একটা জাজমেন্টও বেরিয়েছে, যাতে করে 2020 সালের যে মেমোরেন্ডামটা দিয়ে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল তাকে সেটিসাইড করা হয়েছে। যদিও 3 জনের জন্য তার ক্লিয়ারিফিকেশন দিয়েছেন, কিন্তু এই 3 জনের জন্য কোনো ধরনের ভূমিকা আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের দেখতে পাচ্ছি না। তাই
আমরা অধীর আগ্রহে বসে আছি। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আমাদের বিষয়ে অন্ততপক্ষে স্পষ্টীকরণ দেবেন, যেন এই মৃত্যু মিছিলগুলো, এই অজিত দেব বর্মার মতন শিক্ষকরার কী অপরাধ, আপনারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে দেখেছেন 32,000 শিক্ষকের চাকরি কী কারণে চলে গিয়েছিল, আবার সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহালও রেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী, যেহেতু আমরা নিরপরাধ, আমাদের কোনো ধরনের এই কেসের সঙ্গে সংযুক্তিকরণ নেই, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপর অগাধ বিশ্বাস আমাদের আছে, উনি অতি সত্বর এই ব্যবস্থাপনা গ্রহণ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদেরকে আবার বিদ্যালয়ে প্রেরণ করবে। রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পার বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পার বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুরপাড়টা যে পুকুরপাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম টিম পারতো, এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণা এদিকে এদিক ছুটতো। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিক মতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে এদিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিক এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিকে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিকে থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকম ভাবে কচ্ছপ পাওয়া যায় না। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়, কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না এটা মায়ের দিকে। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে, অন্য সাইডে বড় করে ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে, কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। ঠিক এখানে ধর্মীয় কোনো ব্যাপার ট্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে তো ধর্মীয় ব্যাপার আসলে কিন্তু কচ্ছপ এখানে আছে, না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে, অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাংলা ছিল, এটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করে এখন বর্ষার সিজন তো উঠে গেছে ঘাস হয়ে। অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখি শোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি ভেবেন? এটা তো আমি কি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে, এখন মানে হয়তো তারা কইতে পারে, যা তারা দেখশন আছে দেখশন করে
তারা কিভাবে বন্ধ করে রাখছে সেটা তো আমি বলতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না? পরিচালনার অভাবে না। আরেক তো কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আইনা সেটা মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে মায়া মমতা করে দেবতা হিসাবে রাখে। সবাই আওয়ার পর দেখাশোনা করে আনন্দ ফুর্তি করে পূজাবলি দেয়, খাওয়ান দেয়। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। +25 +10 35 প্লাস অন্যান্য সরকার মিলিয়ে 15,000, আর আমাদের 6 বছরে 27,000। কালকে আমি বিধানসভায় নিয়ে বক্তব্য রেখেছি, প্রায় 12,000 কোটি টাকা আমাদের এই সরকারের বাজেট। এই 6 বছরে 12,000 কোটি টাকা ত্রিপুরার জনগণের স্বার্থে আমরা বাজেট বৃদ্ধি করেছি মাত্র 6 বছরের ব্যবধানে। স্বাধীনতার পর 75 বছরে এই ত্রিপুরা রাজ্যের বাজেট মাত্র 15,000 কোটি টাকা, আর আমাদের বাজেট মাত্র 6 বছরে প্রায় 12,000 কোটি টাকা আমরা সেই বাজেট বৃদ্ধি করেছি। আমি আশা করি আমাদের এই ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় টার্মসে যে আমাদের এই সরকার যখন কমপ্লিট করবে, তখন স্বাধীনতার পর যতগুলো সরকার মিলে যা বাজেট করেছেন সেই বাজেট থেকেও অধিক বাজেট আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে, আমাদের সরকার সেটাকে ছাপিয়ে যাবে। টাটা
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পড়েছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। অনেকগুলি নাম বেরিয়েছে, বিষয়টা অ্যাকচুয়ালি কি একটু পরিষ্কার করবেন? আমি গতকালকে খবরের কাগজ, প্রতিবাদী কলমে দেখি এবং দৈনিক সংবাদে দেখি আমার নাম জড়িয়ে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন। আমি এই ঘটনার সাথে কোনো রকম যুক্ত নই এবং এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে চাকরি সেটা দপ্তরের নিয়ম অনুযায়ী হয়। আমার যতটুকু জানা আছে, সরকারের নিয়ম নীতি মেনে, দপ্তরের নিয়ম নীতি মেনে ইন্টারভিউর মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ করা হয়। তার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণটা ভিত্তিহীন। আচ্ছা, ওই জায়গায় একজন মহিলা 3 মাস ধরে হয়তো বা স্থায়ীভাবে চাকরি আসছে ওই জায়গায়, তো উনি কীভাবে নিয়োগ করা হয়েছিল ওনাকে? সেটা দপ্তর বলতে পারবে, সিডিপিও দপ্তর, যেহেতু সিডিপিও দপ্তরের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি, ঢুকলি সিডিপিও বলতে পারবে। কোন জায়গায় সেন্টারটা অঙ্গনওয়াড়ি? এটা হলো ফুলতুলি গ্রাম পঞ্চায়েতের অন্দরে 22 নম্বরতে নতুন একটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে। এটার ভিতরে কে নিযুক্ত হয়েছে নতুন এখন? বর্তমানে কে নিযুক্ত হয়েছে আমি জানি না, ইন্টারভিউর মাধ্যমে যিনি পেয়েছেন উনি এসেছেন। আর একজন মহিলা আপনার নামে অভিযোগ করেছে, তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার করতেন। না, আমার নামে যা অভিযোগ করেছে সমস্ত কিছু মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা খোয়াই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে আমাদের এই বিজ্ঞান সভাগুলি চলছে। তো আজকে এখানে 113 পরিবারের 345 জন ভোটার যোগদান করা, মানে এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যে কাজকর্ম চলছে সে কাজকর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে মানুষ আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। আমরা বিশ্বাস করি ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনে এই খোয়াইয়ের আরও বহু মানুষ প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। রাজ্যের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রের প্রভূত উন্নয়ন ঘটিয়ে এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নত রাজ্যে পরিণত করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজকে
ওনার পরিশ্রমের ফলেই মানুষের আস্থা বিশ্বাস সরকারের প্রতি বিশ্বাস বেড়েছে এবং ওনার কাজের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যে মানুষ আমাদের সঙ্গে সামিল হয়ে চলেছে। কয়েক বিধানসভা কেন্দ্র আমরা টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কোনখানে হয়েছে ঘটনাটা? জগন্নাথ কালকে দিয়েছিল, কার হাত দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল তো ইদানিং ঘুরতে পেরেছিল। কয়জন আছে স্কুটিতে? কোন কোন হসপিটাল রয়েছে? কোন কোন জায়গা লাগছে ওনার? সাথে হয়েছে না? কত মানে হিন্দি শুনে এমনিতে? ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা।
যেদিকে তাকাবে সেদিকে বন জঙ্গল নদী নালা ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে, কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায় অনেক মানুষের জীবন বদলাতে পারে। আমরা দেখেছি 2011 সালে কৌশলেন্দ্র কুমার আমাদের মতোই একজন ছাত্র যে 12 পাস করেছে, 12 পাস করার পর সে MBA করবে, তখন সে ইন্টারভিউ দেয় IIM আহমেদাবাদ। আমরা সবাই জানি যারা ছাত্ররা রয়েছে যে পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউট হচ্ছে IIM আহমেদাবাদ। সেই IIM আহমেদাবাদে সেই কৌশলেন্দ্র কুমার সুযোগ পায় এবং সেখানে সে বিজনেস ম্যানেজমেন্ট করে। বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তাকে কাউন্সেলিংয়ের জন্য দেশ বিদেশ থেকে সেখানে বড় বড় কোম্পানিগুলো আসে, সেই কোম্পানিরা তাকে অফার দেয় যে আমাদের কোম্পানির জন্য কাজ করো। কৌশলেন্দ্র কুমার বলে যে আমার পড়াশোনাটা, আমি যে আজকে এডুকেশনটা নিয়েছি বা আমার যে জ্ঞান আমি এখান থেকে পেয়েছি সেটা আমার গ্রামের জন্য, অর্থাৎ আমি যে ছেড়ে এসেছি আমি যে গ্রাম থেকে বিহারে, ওই গ্রামের মানুষের জন্য। কোনো কোম্পানিতে গিয়ে সেখানে চাষিরা তারা যে উৎপাদন, তাদের চাষবাস, সমস্ত শাকসবজি ফলায়, সেগুলোকে কি করে আন্তঃরাষ্ট্রীয় স্তরে বাজারজাত করা যায় তা আধুনিক বিজনেস রূপান্তর করলো, সেখানে মার্কেটিং ব্যবস্থা এবং অনলাইন সেগুলোকে বিদেশ পাঠানো, এবং সেগুলি কাজ করতে চাই যেটা মানুষ স্মরণ করে এবং আমরা গ্রামের মানুষকে আমরা যেন উপকার করতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। আমি খুব সময় নেব না, প্রচন্ড গরম, সবাই বসে আছো, তো এমন কিছু কাজ করতে পারি। আমাদের এখানে যে সমস্ত সম্পদ রয়েছে, আমরা ছোট যারা আজ কলেজে ভর্তি হয়েছে আমরা নিজেরাও জানি না আমাদের ত্রিপুরার যে 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়, যেটা ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার স্টেট, অথচ আমরা আমাদের এখানে এই রাবারটা দিয়ে কি হতে পারে সেটা আমরা জানি না। একটা মানুষের দৈনন্দিন জীবনে 40 প্রকার জায়গায় রাবারটা ইউজ করা হয়। ঘরে যে পেইন্টটা করা হয় সেটা রাবার দিয়ে তৈরি করা হয়, বেলুন তৈরি করা হয়, গাড়ির টায়ার টিউব, গাড়িতে অনেকগুলো ইকুইপমেন্ট তৈরি করা হয়। এইরকম একটা প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে রয়েছে। ভারতবর্ষের 2টা রাজ্য হয়, একটা হলো কেরালা, একটা ত্রিপুরাতে, বাকি রাজ্যতে খুব কম সংখ্যক হয়। এইরকম প্রাকৃতিক সম্পদটা আমাদের কাছে থাকার পরেও আমরা ছেলেমেয়েরা জানি না সেটা দিয়ে কি করতে হবে বা কি করা যেতে পারে। এই 1 লক্ষ যে রাবার উৎপন্ন হয় তার বাজার মূল্য 1400 কোটি টাকা, আর এটাকে কোয়ালিটি আপগ্রেড করলে 200 কোটি টাকা বেশি পাওয়া যেতে পারে, অথচ আমরা সেই কাজটা করি না। তো এরকম অসংখ্য অগণিত জিনিস রয়েছে যেটা করা যেতে পারে। আমরা শুধু রাবার নয়, রাবার আছে আমাদের এখানে, বাঁশ আছে আমাদের এখানে